প্রাইভেট জেট ভাড়া করে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন দিল্লি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন। তিনি দিল্লি গেলেন, স্পিকারের সাথে দেখা করলেন এবং স্পিকারকে এই যে 20 জন সাংসদ, কেন এদের পদ খারিজ হবে না, এরা কোথা থেকে এই নতুন দলে যুক্ত হলো, কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলেছেন। কিন্তু তার মধ্যেই কুণাল ঘোষ কিন্তু অন্য প্রশ্ন তুলে দিয়েছেন। কুণাল ঘোষ বলছেন, কার খরচে গেলেন? পার্টির খরচে গেলে কি আমাদের সেখানে কিন্তু বাধা আছে, কিন্তু নিজের খরচে গেলে সেখানে আমাদের কিছু বলার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে কুণাল ঘোষ, তাদের দলের মুখপাত্র, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন স্পিকারের সঙ্গে দেখা করে, তাহলে কি কাকুলি ঘোষ দস্তিদারের কি এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সাংসদগুলো, এই যে নতুন দল, নতুন দলে যে প্রবেশ করেছে, তাহলে তাদের কি সাংসদ পদ খারিজ হবে? আরেকটা বিষয়, ঋতব্রত অলরেডি বলেছে যে তৃণমূলের যে অ্যাকাউন্ট, আপনারা জানেন অ্যাকাউন্ট নিয়ে 3-4 দিন ধরে অনেক মামলা হয়েছে, অনেক কথা উঠে আসছে, বেআইনি লেনদেন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা স্যার কি বলবেন? দেখো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রথমত বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারের সাথে দেখা করেছেন। মনে করা হচ্ছে যে উনি এই প্রশ্নটা রাখছেন, মার্জার কি করে হয়, এবং পার্টি, মনে রাখবে দুটো জায়গা থেকে জিনিসটা দেখা হয়, একটা হলো পার্টির জায়গা থেকে আর একটা সংসদীয় দলের জায়গা থেকে। তো পার্টি তো আনুষ্ঠানিকভাবে কোনো রেজলিউশন নেয়নি মার্জার হওয়ার, তাহলে কি করে মার্জার হচ্ছে, মানে যুক্ত হচ্ছে কি করে পার্টি? মনে রাখবে, মার্জার যখন হয় অর্গানাইজেশনাল লেভেল, আর একটা হলো সংসদীয় জায়গা। তাহলে পার্টি সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি, তাহলে কি করে 20 জন সাংসদ একটা দলের সাথে যুক্ত হয়ে যায়? এই প্রশ্নটাই উনি সম্ভবত রাখতে গেছেন। এদের পদ যাতে খারিজ হয়, এই কথা। হ্যাঁ, অবশ্যই সেটা তো থাকবেই। তার মানে কি করে রাখা, মানে যুক্ত হন, সেই প্রশ্নটাকে সামনে রেখে তাদের পদ খারিজের দাবি জানিয়েছেন। দেখো, এটা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়াবে, এটা অবশ্যই আদালত পর্যন্ত গড়াবে। এবং এখানে তোমাকে আমি বলি, 10 শিডিউল, মানে যেটা দলত্যাগ বিরোধী আইন, সেই 10 শিডিউলে বলা আছে 2/3 পার্লামেন্টারি মানে সংসদের 2/3 সদস্য যদি বেরিয়ে যান, তাহলে তাদেরকে ডিসকোয়ালিফাই করা যায় না। কিন্তু একই সাথে কিন্তু সংগঠন, মানে দলের যে সংগঠন, সেখানেও কিন্তু মার্জারের প্রস্তাবটা আসতে হবে, এবং দল যে আরেকটা দলের সাথে যুক্ত হচ্ছে সেই সিদ্ধান্তটা থাকতে হবে। এখন দেখো, স্পিকার শেষ কথা। তুমি পশ্চিমবাংলা বিধানসভায় দেখেছে, গত বিধানসভায় যে স্পিকার শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা নিয়েছে, বিজেপি আপত্তি ছিল, শুভেন্দু অধিকারী আপত্তি ছিল যে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে থেকে গেছেন তারা, তাদের বিরুদ্ধে স্পিকার কোনো ব্যবস্থা নেননি। ফলে স্পিকার হলো এই ক্ষেত্রে মানে সর্বোচ্চ অথরিটি। ফলে লোকসভার ক্ষেত্রেও তাই। ফলে তিনি কি সিদ্ধান্ত নেবেন। আরেকটা হলো যে মানে কোর্টে যাওয়ার সুযোগ আছে, যেমন শুভেন্দু অধিকারী কোর্টে গিয়েছিলেন, এবং কোর্টে গিয়ে প্রাথমিকভাবে উনি তোমার মুকুল রায়ের সদস্যপদকে খারিজ করতে সক্ষম হয়েছিলেন। তো সেই রকম কিন্তু মানে কোর্টে যাওয়ার সুযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই আছে। ফলে এইটা আইনগত একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে পড়ে গেল। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোথায় দাঁড়াবে সেটা দেখার। আরেকটা হলো যে দলের মধ্যেও যদি তুমি দেখো, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক ছেড়ে দিল দল। উত্তরবঙ্গের একসময় উন্নয়ন মন্ত্রী ছিলেন, শিলিগুড়ি মেয়র ছিলেন গৌতম দেব, তিনি দল ছেড়ে দিলেন। একের পর এক সদস্যরা দল ছেড়ে দিচ্ছেন। তাহলে এমন হতেই পারে যে দল ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত ঋতব্রতরা কিন্তু দলের তরফ থেকে মিটিং ডেকে একটা সিদ্ধান্ত নিতে পারেন যে তৃণমূল কংগ্রেসটাই মার্জ করবে। ফলে এই সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। ববি হাকিমও ছেড়ে দিয়েছেন। ফলে এবং অরূপ অন্যরকম কথা বলছেন। ফলে আমার কিন্তু মনে হচ্ছে যে ওদের অঙ্কটা এইভাবে এখন এগোচ্ছে, কাকলি ঘোষ দস্তিদার বা এই ঋতব্রতদের, যে দলটাকেও ভাঙিয়ে দিয়ে দলীয়ভাবেও সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে আমরা ন্যাশনালিস্টিক সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া, এনসিপিআই, তার সাথে যুক্ত হতে চাই। ফলে সেই দিকেও এগিয়ে যেতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তাহলে এখন কি বাকি থাকলো? এক তো স্পিকারকে জানালেন, ওনার হাতে দ্বিতীয় তাস আছে হলো কোর্টে যাওয়া, কোর্টে গিয়ে এর ফয়সালা করা, এই দুটো গেল। এইবার এখানে কিন্তু সবচেয়ে বড় আজকে আমার টুইস্ট মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার প্লেনে যান, মমতা বন্দ্যোপাধ্যায় চার্টার প্লেনে যান, আজকে থেকে না, বহু দিন থেকে। তাহলে হঠাৎ করে কুণাল ঘোষ আজকে
কেন প্রশ্ন তুলছেন যে যদি দলের টাকা দিয়ে যান তাহলে প্রশ্ন আছে? আরে আগেও দলের টাকা দিয়ে যেত, তাহলে আপত্তি আছে। আপত্তি আছে? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের টাকা ব্যবহার করে চার্টার প্লেনে যান বা মমতা বন্দ্যোপাধ্যায় চার্টার প্লেনে যান, এটা তো সবাই জানে। কুণাল ঘোষ এতদিন জানতেন। তাই যখন মানে দল যখন টাকা রোজগার করেছে, দল যখন ক্ষমতায় ছিল, তখন কুণাল ঘোষ একটি কথা তখন বলেননি। আপত্তি নেই। তখন সেনাপতি হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, এই কথাগুলো তো আমরা মানে কুণাল ঘোষের থেকে শুনে অভ্যস্ত। ফলে আজকে কুণাল ঘোষ বেসুরে গাইছেন, তার কারণ মার্কস বাড়াচ্ছেন। তবে একই সাথে এটাও বলতে চাই তোমাকে, এটা তো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ বা তার নেতৃত্ব মানতে চাইছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু নিট অ্যান্ড ক্লিন লোক। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন মানতে চাইছেন না, তার মানে বুঝতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপশন খুব কম। হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উনার নিয়ে চললে দল হারাবেন, আর নাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সরিয়ে দলকে বাঁচাবেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে অপশন আইদার অর, হয় আপনি ভাইপোকে নিয়ে চলুন, তাহলে দল থাকবে না, দল বলে কিছু থাকবে না, আর নাহলে ভাইপোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন বা সরিয়ে দিন। তাহলে কিন্তু মানে যারা বিক্ষুব্ধ, যারা বেরিয়ে গেছেন, এদের অনেকেই কিন্তু আবার ফিরে আসতে পারে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু উভয় সংকট, হয় ভাইপো রাখো আর নাহলে দল রাখো, উনি সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু আজকে কুণাল ঘোষ যে চার্টার প্লেন কে নিয়ে কেন গেল, বা দলের টাকা ব্যবহার করে গেল কিনা, এই যে প্রশ্ন তিনি তুলছেন, এটা কি এতদিন উনি জানতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় চার্টার প্লেনে যান এবং হেলিকপ্টার ইউজ করেন, এটা সবাই জানতো। এদের প্রায় সকলেই নির্বাচনী প্রচারে হেলিকপ্টার ইউজ করতো। তখন আপনারা প্রশ্ন তোলেননি। যখন পরাজিত হয়েছে, যখন শাসক দলের কাছে মার্কস বাড়াতে হবে, তখন কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন। ফলে এই মানে আপনি তো এক সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, আজকে সেনাপতিত্বটা কোথায় গেল, আনুগত্য কোথায় গেল? এবং একই সাথে আজকে যেটা আমি তোমায় বলতে চাই, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যে অবস্থানটা নিয়েছে, সেটা আরো একটা হাস্যকর এবং বিরক্তিকর। তার কারণটা হলো যে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে অরূপ বিশ্বাস, যিনি কোষাধ্যক্ষ ছিলেন, তিনি যে চিঠি জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষকে, যে দলের ফান্ড যাতে এখন ব্যবহার না হয়, চেক যেগুলো সই করেছেন সেগুলোও যাতে মিস ইউজ না হয়, মানে মানে অ্যাকাউন্টটা যাতে ফিস করে রাখা হয়। হঠাৎ করে আপনি বললেন কেন? দলের গন্ডগোল তো অতীতে আপনি কখনো বলেননি। দলের যে অ্যাকাউন্ট নিয়ে সমস্যা, সেটা তো কখনো বলেননি। হঠাৎ যখন মেসি কাণ্ডে আপনাকে ডাকতে লাগলো, পরপর ৩ বার ডাকলো, পাঠিয়ে নিজে বাঁচার চেষ্টা। তখন একেবারে চিঠি পাঠিয়ে বাঁচার চেষ্টা, চা আপন বাঁচা। এখানে আরেকটা টুইস্ট কুণাল ঘোষের, তিনি বলছেন অরূপ বিশ্বাস কে তো আগেই আমরা 5 তারিখের মিটিং করেছিলাম, তখনই আমরা কোষাধ্যক্ষ পাল্টে দিয়েছি একটা মিটিং এ। একটা মানে ইয়েতে 6 তারিখের মানে জাগো বাংলাতে উঠেছে অবশ্য, যে স্নেহাশিস চক্রবর্তী, না স্নেহাশিস না, ওই সুভাষিস চক্রবর্তী, উনাকে কোষাধ্যক্ষ করা হয়েছে। এটা অবশ্য একটা মানে প্রিন্টেড ফর্মে আছে জাগো বাংলাতে, 6 তারিখের জাগো বাংলাতে এটা প্রকাশ পেয়েছিল। দেখো, এটা ব্যাংক ঠিক করতে পারবে, ব্যাংকের যারা ম্যানেজার তারাই ঠিক বলতে পারবে যে সত্যি এই ধরনের চিঠি তারা পেয়েছেন কিনা, পেলে কার নাম আছে, এটা তারাই বলতে পারবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যে মানে তোমার অরূপ বিশ্বাস, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম দিকে যদি সূর্য উঠে বলতেন, তাহলে অরূপ বিশ্বাস হ্যাঁ দিদি বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী ছিলেন। আজকে যেই একদিকে ফিরাদ একদিকে, সোজা হ্যাঁ, কথা। সেই সময় আপনি একবারও তো প্রশ্ন তোলেননি যে কি অ্যাকাউন্ট কিভাবে চলছে, কিভাবে অপারেশন হচ্ছে, কি গন্ডগোল আদতেও আছে কিনা। আজকে যেই আপনাকে 3 বার ডাকলো মেসি কাণ্ডে, সেই তদন্তকারী সংস্থার কাছে গেলেন এবং ওই চিঠি আগে দিলেন, এবং তদন্তকারী সংস্থাও 3 ঘন্টার মধ্যে আপনাকে ছেড়ে দিল। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 8 ঘন্টা 9 ঘন্টা করে জেরা করছে, তদন্তকারী সংস্থা আপনার ক্ষেত্রে মাত্র 3 ঘন্টা। আর মেসি কাণ্ডে একটা বিরাট ঘটনা, এবং মেসি কাণ্ডের পাবলিকেরই 100 কোশ্চেন আছে। মেসি কাণ্ডে যে ঘটনা ইমোশন নিয়ে খেলেছে, যেমন অভিষেক যদি লোকের লোকের প্রশ্ন, আমি শুধু বলছি, লোকের প্রশ্ন আছে যে এই অ্যারেঞ্জমেন্টটা কে করেছিল, আপনি প্রপার মানে অথরিটি ছিল কিনা, মানে প্রপার এর লিগ্যাল মানে কোনো স্যাংশন ছিল কিনা, তারপরে তোমার টিকিট কিভাবে বিক্রি হয়েছে, টিকিট মানে অতিরিক্ত টিকিট কি করে চলে গেল, বোতল কি, মানে হাজারো কোশ্চেন, মানে 2-3 ঘন্টায় ওটা যেটা হতে পারে না।
তাহলে স্যার, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন দলে ছিলেন ঋতব্রতরা, তখন তাদের মনে হয়নি বেআইনি লেনদেন হচ্ছে? আমরা সবাই জানতাম যে পৃথিবী এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ টাকার দিক থেকে যদি দলই বিজেপি, বিজেপির পরই তৃণমূল। তখন তাদের মনে হয়নি যে কোথা থেকে এত টাকা আমাদের অ্যাকাউন্টে আরে আসছে? এই ঋতব্রতরা গিরগিটির থেকে অধম, গিরগিটির থেকে অধম, আমি তোমায় বলছি। এরা তো তৃণমূল কংগ্রেসে মানে যখন ছিল তখন একবার উত্তরবঙ্গ যাচ্ছে, একবার হলদিয়া যাচ্ছে, একবার সারা পশ্চিমবাংলা ঘুরে বেড়াচ্ছে। এলাই ব্যাপার। কিভাবে যেতে ভাই, কোন টাকাতে যেতে, কিভাবে যেতে? তা যখন তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের এমপি ছিলে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছিলে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি কায়দায় পয়সা রোজগার করছে, তার দল কিভাবে পয়সা রোজগার করছে, তার দলের অ্যাকাউন্ট কিভাবে মেনটেন হচ্ছে, সেই নিয়ে তো প্রশ্ন তোলনি। আজকে মার্কস বাড়ানোর জন্য শাসক দলের কাছে বেআইনি লেনদেন। বেআইনি লেনদেন ইত্যাদি প্রশ্ন তুলছো। আর যখন এই প্রশ্নগুলো আমরা তুলতাম, তখন বলতে যে মিথ্যে কথা বলবেন না, কুৎসা করবেন না, আমাদেরকে গালমন্দ করবেন না, এগুলো সব মিথ্যে কথা। এগুলো তো মানে দিনের পর দিন তো এরাই বলতো। ফলে আমার প্রশ্ন হচ্ছে না, যে আমরা যখন প্রশ্ন তুলেছি যে তৃণমূল কংগ্রেসের এই যে নির্বাচনী বন্ড এত লক্ষ লক্ষ টাকা একটা আঞ্চলিক দলকে কি করে দিতে পারে সবাই, সেটা নিয়ে তো আমরাও প্রশ্ন তুলেছি একাধিকবার। দিনের পর দিন মিডিয়া যখন প্রশ্ন তুলেছে, ঋতব্রত একটা প্রশ্ন তুলেছে। আজকে আজকে শাসক দলে আজকে বেআইনি লেনদেন নানা রকম গল্প শোনাচ্ছেন। তা আমার প্রশ্ন হচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় ছিল, আপনি যখন ক্ষমতার বৃত্তের মধ্যে ছিলেন, তখন তো আপনি প্রশ্ন তোলেন না ঋতব্রত? তাহলে এখন বাঁচার জন্য, এবং এই প্রশ্নটা আমরা রাখতে চাই, যে আজকে যাদের হঠাৎ করে বিবেক উদয় হচ্ছে, আর যতদিন ক্ষমতায় ছিল তারা তো কিন্তু একটাও প্রশ্ন তোলেননি। তাহলে আজকে হৃদয়টা যে মানে হঠাৎ করে তারা তাদের হৃদয় পরিবর্তন হচ্ছে, ভালো তৃণমূল সাজছে। এই ভালো তৃণমূল সাজার পেছনে কিন্তু অনেক অঙ্ক আছে। ফলে আমার মতে যে তদন্ত যদি প্রপারলি করতে হয়, এদেরকে বাদ দিয়ে তদন্ত হতে পারে না, সবাইকে নিয়ে। সবাইকে নিয়েই তদন্ত করতে। স্যার, আরেকটা বিষয় হচ্ছে আজকে ফিরহাদ হাকিম প্রশিক্ষক, ঋতব্রত দলের প্রশিক্ষক নিযুক্ত হলেন। মানে সেটাই তো বিস্ময়ের, যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে বিশ্বাস করেছিলেন, তারা পেছন থেকে শুধু ছুরি মেরেছে তা নয়, মানে এন্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাম ঝরিয়ে যে দলটা তৈরি করেছিল, তার সমস্ত সুযোগ সুবিধা এরা নিয়েছে। দিনের পর দিন সুযোগ সুবিধে নিয়ে পার্টিটাকে ছিবড়ে করে দিয়ে আজকে বেরিয়ে চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলে মেয়রের পদে বসতে পারতো না ফিরহাদ হাকিম, তার স্বপ্ন সফল হতো না। দেখো, এটাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা, যে রাইট ম্যানকে রাইট পার্সন, মানে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় দিতে পারেননি, এবং অতিরিক্ত বিশ্বাস করেছেন। এবং তুমি দেখো, আমি তোমাকে বলছি যে এই লোকগুলোর প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় অগাধ আস্থা রেখেছেন, যোগ্য ব্যক্তিদেরকে বঞ্চনা করেছেন। সব সময় আমরা প্রশ্ন তুলেছি যে ফুল টাইম মেয়র কলকাতা পাবে না কেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পদ দিয়ে রেখে দিয়েছিলেন, এতটাই নির্ভর করতেন। আজকে যেই না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার বৃত্তে বাইরে বেরিয়ে গেছেন, সেই মুহূর্তে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সমস্ত লোকগুলো পাল্টে গেল। আজকে দেখলাম জ্যোতিপ্রিয় মল্লিক, যে জ্যোতিপ্রিয় মল্লিকের এবারের নির্বাচনেও প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যার এলাকায় গিয়ে মানে হাবড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার বেস্ট পারফর্মার মন্ত্রী, ওকে জেতান। তারপরেও তারপরেও মানে সে বেরিয়ে চলে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, কারণ তার বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করে রেশন দুর্নীতি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটাও অনেকটা তোমার গিয়ে এমন অবস্থা যে ভুবনের মার মতন, ভুবনের মাসি, সরি, ভুবনের মাসির মতন, যে ভুবন মাসির কাছে মানুষ হতো, কিন্তু দিনের পর দিন এত আশ্রয় প্রশ্রয়, এত আহ্লাদ দিয়েছে, এত অন্যায় গুলোকে মেনে নিয়েছে, যে শেষ পর্যন্ত তখন যেদিন তার ফাঁসি হয়, সেদিন কিন্তু কান্না কেঁদে কেঁদে যখন মাসি তার কাছে এসছে, তখন মাসির কানটা চিবিয়ে দিয়ে বলেছে, কেটে দিয়ে বলেছে, যে তুমি যদি সঠিক সময়ে আমাকে শাস্তি দিতে, আমাকে যদি শাসন করতে, তাহলে আজকে আমার ফাঁসিতে চড়তে হতো না। বলছে সঠিক সময়, সত্যি তো বলুন তো, বরুণ বিশ্বাস একটা তরতাজা শিক্ষক, এই জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত, তাকে যদি সত্যি ধরা হতো, জেল খাটানো হতো, তাহলে কি আজকে এই দশা হতো? না, একেবারে না। বরঞ্চ মানুষ মনে করতো যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই স্যান্ডো গেঞ্জি পরে ববি হাকিম টাকা নিচ্ছিলেন, সেই ছবিটা দেখার পরে যদি বলতেন না তোকে আর মন্ত্রিসভায় রাখবো না, তাহলে তিনি ন্যায় বিচার করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই ধরনের মানুষগুলোকে প্রশ্রয়, বা ঋতব্রত যে ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওর জন্য এফআইআর হয়েছে আমি শুনেছি,
সেইটা দেখার পরে যদি বলতেন না যাই হোক তৃণমূল কংগ্রেস এই ধরনের লোককে নেবে না, তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবি দেখতে হতো না। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়গুলো ওই ভুবনের মাসির মতন এই প্রত্যেকটা অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দিয়েছেন, আজকে তারই প্রতিফলন তিনি পাচ্ছেন। ফলে দেখো দিনের শেষে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে এই তৃণমূলের বিভাজন, মানে তৃণমূল তো ভেঙে যাচ্ছে, তৃণমূল তো শেষ হয়ে যাবে, কিন্তু দিনের শেষে কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন রাজনীতিতে আসলো। রাজনীতিতে কিন্তু এখন কেউ কাউকে বিশ্বাস করতে পারবে না। যতই কাছের হোক। দেখো যতই কাছের হোক, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় হাজার অন্যায় করেছে, দুর্নীতি করেছে, চুরি বৃত্তি ইত্যাদি যা বলো, কিন্তু একটা তো ঠিক, ববি হাকিমকে বিশ্বাস করেছিল, ঋতব্রতকে বিশ্বাস করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ঋতব্রতকে বিশ্বাস করেছিল, অরূপ বিশ্বাসকে বিশ্বাস করেছিল, কোনো একটা জায়গায় জ্যোতিপ্রিয়া এত চুরি করার পরও বিশ্বাস করেছিল। তার মানে কি বিশ্বাসের যে ভঙ্গটা, মানে আর কিন্তু কেউ কাউকে বিশ্বাস করবে না। আমি বলছি এই যে তৃণমূলের যে মির্জাফররা, তৃণমূলের মির্জাফরদের জন্য অন্য রাজনীতিতেও কিন্তু এই বিষক্রিয়া ঢুকবে, অন্য রাজনীতির দলের আতঙ্কিত হবে। পশ্চিমবাংলাতে যে কোনো রাজনীতিবিদ অন্য রাজনীতিবিদকে মানে বিশ্বাস করবেন না। একটা অবিশ্বাসের যে বাতাবরণ তৃণমূল কংগ্রেসের এই বিভাজনের মধ্য দিয়ে বা মানে শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে ঘটে গেল, রাজনীতিতে কেউ কাউকে বিশ্বাস করবে না, কলঙ্কিত ইতিহাস। কলঙ্কিত ইতিহাস, এবং কেউ কাউকে বিশ্বাস করবে না। মানে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের সাথে সাথে রাজনীতিতে বিশ্বাস বলে আর কোনো জিনিস থাকলো না। সব মানে মির্জাফর, যে কেউ যে কোনো সময় মির্জাফর হয়ে যেতে পারে, এটাই কিন্তু সাক্ষী থাকলো।